তারা এই প্রস্তাবে রাজি হলো? হ্যাঁ, তারা এমনিতেই যোদ্ধাহত মুজাহিদদের চিকিৎসার্থ মুজাহিদ নিয়ন্ত্রিত কারগিলের পাদদেশে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করতে যেতে চাচ্ছে। আমাদের চেয়ারম্যান বলে কয়ে রাজি করিয়েছেন। সম্ভবত তাদের একটা ডোনেশনও দিয়েছেন উৎসাহিত করার জন্য। ততক্ষণে খাওয়া দাওয়া শেষ হয়েছে। বেয়ারা এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে। বেয়ারাকে জাভেদ ভাই কিছু বকশিস দিয়ে আমাকে দেখিয়ে বললেন, উনি আমাদের দেশের মেহমান, সবসময় খোঁজখবর রাখবে, যখন যা দরকার হয় করে দিবে। বেয়ারা ঘাড় কাত করে সালাম জানিয়ে বলল, অবশ্যই স্যার, আপনি না বললেও এটা আমার ডিউটি। জাভেদ ভাই উঠে বললেন, মিস্টার মাহমুদ, আমরা এখন উঠি, আপনি বিশ্রাম নিন। রাতে প্রোগ্রাম তো শুনলেন, সফর নিয়ে কোনো চিন্তা করবেন না, আমরা সব গুছিয়ে দেব। মৃদু হেসে বললাম, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বলে তারাও বেরিয়ে গেলেন। ঘড়িতে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। জোহরের নামাজ পড়া হয়নি এখনো। অজু করে নামাজ পড়ে নিলাম। তারপর বিশ্রামের জন্য বিছানায় গা এলিয়ে দিয়ে কাশ্মীর সফরের চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। আইবি এর ইসলামাবাদ ব্যুরো অফিসটি সত্যিই বেশ সুন্দর। গোছানো শান্ত পরিবেশের এমন ছোট অফিস ঢাকায় খুব কমই চোখে পড়ে। 3 রুমের একটা ফ্ল্যাট, একটা বিশ্রাম কক্ষ, তাতে মাঝারি সাইজের একটা খাট পাতা। এই রুমটি একটু ভিতরে। দ্বিতীয় রুমটি মূল অফিস। একখানা বড় টেবিল, চেয়ারের বাম পাশে ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার, পাশেই লেজার এবং ইমেজ প্রিন্টার। ডান দিকে টেলিফোন সেট। এখানে বসেন জাভেদ ভাই। স্বচ্ছ কাচে বিশাল একটি জানালা টেবিলের পাশের দেয়ালে। গ্রিলের সামনে সুন্দর করে পর্দা টানানো বিশাল 2টি বুক সেলফ ভর্তি বই পুস্তক। নিচে দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকার স্তূপ। একেবারে সামনের রুমটিতে বসেন এজাজ আহমদ। তার টেবিলেও টেলিফোন সেট এবং ফ্যাক্স মেশিন, একটি কম্পিউটার, তবে কোনো প্রিন্টার নেই। মনিটর এবং হার্ড ডিস্কের সাথে পাশের রুমের লেজার ও ইমেজ প্রিন্টারের সংযোগ আছে। এখানে 2টি বড় বুক সেলফ ভর্তি বই পুস্তক। তার সামনে ভিজিটরদের জন্য সোফা বসানো। জাভেদ ভাই ও এজাজ আহমদের রুম দুটি বিশাল কাচের দেয়াল দিয়ে পৃথক করা। অফিসের সামনে রেলিং দেওয়া সুন্দর বারান্দা, 3-4টি ফুলের টব। যে কোনো রুচিশীল মানুষের এই অফিসটি পছন্দ হবে। ঢাকায় যদি সত্যি বড় অফিস খোলা হয়, তাহলে এমন পরিচ্ছন্ন একটি অফিস যেন করতে পারি, মনে মনে তাই ভাবছি। সকাল 10টায় এসেছি অফিসে। এখন বাজে 1:30। প্রায় 20 মিনিট টেলিফোনে কথা হলো আইবি এর চেয়ারম্যান শেখ ওমর বিন সুহাইলের সাথে। আরবি তো তার মাতৃভাষা, ইংরেজি এবং উর্দুতেও সমান দক্ষ। আমিও তার সাথে সাথে উর্দু ইংরেজি 2 ভাষায় কথা বলেছি। তার সাথে আজকের আলোচনার পর মনটা খুশিতে ভরে উঠল। সত্যি তো, ইসলাম ও মুসলমানদের পক্ষে কোনো শক্তিশালী আন্তর্জাতিক মিডিয়া এখনো গড়ে ওঠেনি। শেখ ওমর বিন সুহাইল এক সৌদি ধনকুবের ছেলে। জার্নালিজমে মাস্টার্স করেছেন। এছাড়া তিনি গাজীপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে গেছেন। আয় রোজগারের চিন্তা করতে হয়নি, তাই জ্ঞান সাগরে ডুবেছিলেন দীর্ঘ সময়। বিভিন্ন দেশ সফর করে যে অভিজ্ঞতা লাভ করেছেন, তাতে তিনি এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করেছেন যে বর্তমানে গোটা বিশ্বের মিডিয়া জগতে সর্বোচ্চ দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টান শক্তি। তাদের মিডিয়া বলয়ের চাপে পড়ে ইসলাম ও মুসলমানরা আজ জগৎদাসীর চোখে সন্ত্রাসী, নৌলবাদী, একটি অনৈতিক প্রাচীন চিন্তাধারার অধিকারী হিসেবে চিহ্নিত হচ্ছে। অথচ ইসলাম যে একটি সত্য সুন্দর, ন্যায়নিষ্ঠ, গতিশীল আধুনিক জীবন ব্যবস্থার নাম, তা যেন মুসলমানরাও ভুলতে বসেছে। তাই এই কপট ও স্বার্থবাদী তত্ত্ব প্রবাহ তথা তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে এমনই একটি আধুনিক মিডিয়া গড়ে তোলা অপরিহার্য। ওদের তথ্য সন্ত্রাসের জোয়ারের বিপরীতে ন্যায় ও সত্য সন্ধানী তথ্য প্রবাহের দেয়াল তুলে দিতে হবে। 35 ঊর্ধ্ব এই যুবকের প্রতিটা কথা তখনও আবার কানে অনুরণিত হচ্ছিল। তার কথায় পরিষ্কার আমি বুঝতে পেরেছি, আইবিএ প্রতিষ্ঠানটি তার বিশাল স্বপ্নের প্রথম ধাপ মাত্র। একটি টেলিভিশন চ্যানেল খোলারও ইচ্ছা তার রয়েছে। তিনি পরিষ্কার ভাষায় আমাকে একটা কথা বলেছেন, ময়দানে অস্ত্রের জেহাদের চেয়ে কৌশল ও কলমের জেহাদের বড় প্রয়োজন এই সময়। আমরা প্রতিটি সদস্য যেন
জিহাদ মনে করে ইসলাম ও মুসলমানদের স্বার্থে আমাদের কলেমের খেদমত পেশ করি। আল্লাহ আমাদের এই নেক আশা পূরণ করার তৌফিক দিন। আমি কিছুটা আনমনা হয়ে পড়েছিলাম। আমি কোথায় বসে আছি তা যেন ভুলে গিয়েছিলাম। জাভেদ ভাই আঙ্গুলে মৃদু টোকা মেরে আমার সম্বিত ফিরিয়ে আনেন। হ্যালো মিস্টার মাহমুদ, কি ভাবছেন এমন তন্ময় হয়ে? একটু যেন কেঁপে উঠলাম জাভেদ ভাইয়ের ডাক ও হাতের ছোঁয়ায়। মৃদু হেসে জবাব দিলাম, না কিছু না। কিছু একটা তো ভাবছিলেনই, থাক না বলতে চাইলে। আপনার সফর সম্পর্কে কিছু মশওয়ারা করা যাক। হ্যাঁ, তা তো করতেই হবে। জাভেদ ভাই, হৃদয়ের গভীর থেকে যেন আওয়াজটা বেরিয়ে এলো। চমকে উঠে তাকালেন জাভেদ ভাই আমার দিকে। কি? নিজেকে গুছিয়ে নিয়ে বললাম, জাভেদ ভাই, চেয়ারম্যানের সাথে কথা বলার পর আমি নিজেকে বেশ গর্বিত মনে করছি। মিডল ইস্টে একজন ধনকুবের মাথায় এমন চিন্তাটা আসা মুসলমানদের জন্য আল্লাহর একটা রহমতি বলা যায়। এতদিন নেশার ঘোরে স্রেফ সাংবাদিকতার জন্যই কাজ করেছি। শখের বসেই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে ভর্তি হয়েছিলাম। এখন দেখছি আমার চেষ্টা সত্যি সার্থক হয়েছে। সাংবাদিকতা যে নিছক একটা কর্মই শুধু নয়, এটা যে একটি মিশনও হতে পারে তা জানা থাকলেও এতদিন বুঝতে পারিনি। স্যাররা লেকচারে এসব কথা বহুদিন বলেছেন, তবে তা তাদের বিশ্বাস ও উপলব্ধির আঙ্গিকে। আজ যেন আমি নতুন সবক নিলাম শেখ ওমর বিন সোহাইলের কাছ থেকে। আমার মনে হচ্ছে আজ আমি নিছক একজন সাংবাদিকই শুধু নয়, আমি একজন মুজাহিদ। তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমি লড়াই করতে জিহাদে নাম লিখিয়েছি। ধন্যবাদ মিস্টার মাহমুদ, আপনার উপলব্ধির জন্য। একদিন খোলামেলা কথা বলে আপনি অবাক হচ্ছেন। দেখবেন আমরা যা ভাবি তার চেয়েও উনি অনেক বেশি। ঢাকায় কিন্তু উনি বেশ কয়েক বছর কাটিয়েছেন। বাংলায় কিছু বলেছেন কি? বাংলা বলেননি, ইংরেজি ও উর্দুতে কথা বলেছি আমি। তিনিও তাই বলেছেন। প্রচুর অভিজ্ঞতা তিনি এর মধ্যে সঞ্চয় করেছেন। মুসলিম মিল্লাতের বিরাট খেদমত তিনি আঞ্জাম দিতে পারবেন বলে আমার বিশ্বাস। সত্যি তাই, আল্লাহ তাকে বৃহৎ কিছু করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, আপনার কাশ্মীর সফর সম্পর্কে তিনি কি কোনো সাজেশন দিলেন? সাজেশন যা দেবার সবই আপনি দেবেন বলেছেন। বলা যায় এ সম্পর্কে তার সাথে তেমন কোনো কথাই হয়নি। শুধু বললেন এ ব্যাপারে আপনার সাজেশন মেনে নিতে। তবে হ্যাঁ, একটা কথা তিনি বলেছেন অবশ্যই। আমার চোখে কৌতূহল ফুটে উঠল। জাভেদ ভাই কৌতূহলে উচ্ছ্বসিত হয়ে জানতে চাইলেন, কি সেটা? কাশ্মীরের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনি যে আমার নাম প্রস্তাব করেছিলেন সেটা। ওহো করে হেসে উঠলেন জাভেদ ভাই। ও আচ্ছা, তাই ওই কথা। তাছাড়া কি উপায় ছিল বলুন? পাকিস্তান থেকে প্রতিনিধি প্রেরণের তো প্রশ্নই ওঠে না। ভারতে একজন প্রতিনিধি আমাদের আছে, কিন্তু একই কারণে তাকেও অ্যাসাইনমেন্টটা দেওয়া যাচ্ছে না। চেয়ারম্যান বললেন একজন বিদেশি নির্বাচন করতে। বিশ্বের সকল শ্রেণীর মানুষের মধ্যে সত্য ও বস্তুনিষ্ঠতার জন্য বিদেশি প্রতিনিধিকে দিয়ে কাজ করানোই যুক্তিযুক্ত মনে করেছেন তিনি। তাই প্রথমেই আপনার নামটা মুখে এসে যায়। আপনার এই মেহেরবানি মনে থাকবে বহুদিন। জাভেদ ভাই সলজ্জ হাসি হেসে বললেন, আপনার কাশ্মীর সফর 2 থেকে 3 সপ্তাহের। আসলে কার্গিল ও দ্রাস যেখানে বর্তমানে লড়াই চলছে, এ দুটি অঞ্চলের যে কোনো একটি এলাকা ঘুরে আসলে চলবে। আপনার ভিসা তো 3 মাসের, তাই না? জি। তাহলে ভালোই হলো। এপ্রিলের ফার্স্ট উইকে ইসলামাবাদে যে ওয়ার্কশপ হচ্ছে তাতে যোগদানের জন্য কাশ্মীর সফর শেষ করে বাকি সময় এখানে কাটিয়ে দিতে পারবেন। ঢাকায় বারবার যাওয়া আসা করার দরকার হবে না। এখনো তো 1 মাস দেরি। আজ মার্চের কেবল 5 তারিখ। তাছাড়া চেয়ারম্যান সাহেব কি তা মানবেন? কেন মানবেন না? ঢাকায় তো আপনার অ্যাসিস্ট্যান্ট রয়েছেই। কাশ্মীরে যদি 3 সপ্তাহই লেগে যায় তাহলে কয়দিনই বা আর থাকতে হবে? আমি চেয়ারম্যানকে জানাবো বিষয়টা। যথা আজ্ঞা বলে হাসলাম আমি। এ সময় জাভেদ ভাই ছোট ছোট কয়েকটি ইলেকট্রনিক যন্ত্র বের করলেন। তার মধ্যে আছে সিগারেটের প্যাকেট আকৃতির একটি ডিজিটাল ভিডিও ক্যামেরা, যার মাধ্যমে আলোকচিত্র ধারণ করা যায়। একটি টেপ রেকর্ডার, আকৃতি প্রায় সমান। অতিরিক্ত স্টিল ক্যামেরা সহ বেশ কয়েকটি অডিও ভিডিও ফিল্ম, বেশ কিছু পেন্সিল ব্যাটারি এবং 2.5 গিগাহার্টজের একটি পেন ড্রাইভ। জিনিসগুলো অত্যাধুনিক। এর আগে এগুলোর ব্যবহার তো দূরের কথা, দেখিনি। সাধারণত ঢাকায় পাওয়া যায় এমন একটি টেপ রেকর্ডার ও সাধারণ ক্যামেরা আবার আছে।
এগুলো নিজের টাকায় ঢাকাতে কিনেছিলাম। পরে এর জন্য অফিস থেকে বিল পেলেও নতুন করে কেনার প্রয়োজন পড়েনি। আমি এগুলো সঙ্গে নিয়ে আসতাম, কিন্তু টেলিফোনে জাভেদ ভাই আগেই নিষেধ করেছিলেন বলে আনা হয়নি। এখন বুঝলাম কেন মানা করেছিলেন তিনি। জাভেদ ভাই জিনিসগুলো টেবিলের উপর সাজিয়ে রেখে এর ব্যবহার হাতে ধরে ধরে শিখালেন। তারপর ব্যাটারি ভরে অন করতে বললেন। আমি অবাক হয়ে দেখলাম মার্বেলের মতো ছোট চাকার যে লেন্স ও জুম ক্যামেরাতে বসানো, তা ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 1 মাইল দূরের জিনিসও কাছে নিয়ে আসা যায় অনায়াসে। জাভেদ ভাইয়ের নির্দেশে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তারপর শাহাদাত আঙ্গুল নির্দেশ করে বললেন, ওইদিকে দেখুন তো কোন পর্যন্ত ছবি এরিয়ায় আসে। চোখের সামনে মেলে ধরে আস্তে আস্তে ক্যামেরার জুম ঘোরাতে লাগলাম। দেখি এখান থেকে বিমানবন্দর স্পষ্ট দেখা যায়। চোখ থেকে ক্যামেরাটি নামিয়ে জাভেদ ভাইকে বললাম, আপনাদের এয়ারপোর্টের ছবি এখান থেকে দিব্যি তোলা যাবে। ঠিক আছে, আপনি বেশ পারবেন বলে মনে হচ্ছে। তবুও জাস্ট এক্সপেরিমেন্ট হিসেবে আজকের এজাজদের বাসার লাঞ্চের প্রোগ্রামটা আপনি নিজের হাতে সব ভিডিও করবেন। এই এক্সট্রা ফিল্মটাও ভয়ে নিন। বহুত আচ্ছা বলে মুচকে হাসলাম। জাভেদ ভাইও আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন। পেছন ফিরে দেখি এজাজ ভাইও আমার পিছনে দাঁড়িয়ে। এবার এজাজ ভাই জাভেদ ভাইকে উদ্দেশ্য করে বললেন, দুটো কিন্তু বেজে গেল প্রায়, বাসার লোকজন আমাদের অপেক্ষায় বসে আছে। আপনাদের কি হয়েছে জাভেদ ভাই? হ্যাঁ হয়েছে, এখনই যাওয়া যাক, তবে নামাজটা এখানেই পড়ে যাওয়া উচিত, বললেন জাভেদ ভাই। এজাজ ভাইয়ের দিকে চেয়ে বললাম, এরই মধ্যেও অনেক কিছু জানলাম, শিখলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ। জবাবে এজাজ ভাই বললেন, এইটুকু আর কি শেখা, তবে এপ্রিলের ফার্স্ট উইকে চেয়ারম্যানের উপস্থিতিতে যে ওয়ার্কশপ হচ্ছে তাতে আশা করি শেখা যাবে অনেক কিছু। এতে দেশ বিদেশের প্রায় সকল প্রতিনিধি অংশ নেবেন। নামাজের জন্য ঘরে প্রবেশ করতে করতে বললাম, এত সব অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতির খোঁজ পেলেন কোথায় আপনারা? সবই তো দেখি জাপানের তৈরি। জাভেদ ভাই বললেন, খোঁজ আমরা পাইনি, এসব পাঠিয়েছেন চেয়ারম্যান স্বয়ং। এগুলোর মালিক আজ থেকে আপনি। আমাদের অফিসের জন্য 2 সেট পাঠিয়েছেন আরও আগেই। যারা ডেলিভারি দিয়ে গেছেন তারাই ক্যাটালগ ছাড়াও এর ব্যবহার হাতে কলমে দেখিয়ে গেছেন। সত্যি আপনাদের চেয়ারম্যান একজন জিনিয়াস পারসন। জাভেদ ভাই হেসে উঠে বললেন, ভুলে যাচ্ছেন কেন? আওয়ার চেয়ারম্যান ইজ নট অনলি এ গ্রেট জার্নালিস্ট বাট অলসো ইঞ্জিনিয়ার। জাভেদ ভাই ঠিকই বলেছিলেন, এদের কাজকর্মে বেশ সিনসিয়ারিটি আছে। বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যা কল্পনাও করা যায় না। পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট এসব নিয়ে যা তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে, তাতে মনে হয়েছে দেশে শতকরা একজন সৎ মানুষও খুঁজে পাওয়া দুষ্কর। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। নীতি নৈতিকতা যেন ভুলে বসেছি সবাই। এ অবস্থায় একটি জাতির ভবিষ্যৎ যে কত অন্ধকার তা ভাবাই যায় না। কোনো একটা অফিসেও ঘুষ ছাড়া কাজ করা যায় না, বিশেষ করে সরকারি অফিসে। নগদ নারায়ণ ছাড়া একটা স্লিপও এক টেবিল থেকে আরেক টেবিলে সরে না। সরকারি কর্মকর্তারা নগদ নারায়ণের বিনিময়েও যদি কোনো একটা কাজ করে দেন, তো মনে হবে ক্লায়েন্টকে যেন তিনি করুণা করছেন। দায়িত্ববোধ বা সেবার মানসিকতা তো নেই আমাদের দেশে। আমার সাথে জাভেদ ভাইয়ের অফিসে আসার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেশের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের একটা বৈঠক থাকায় তিনি আসতে পারেননি। অবশ্য সেবা সংস্থার হেড অফিসে টেলিফোনে কথা বলে সব ব্যবস্থা পাকা করে দিয়েছেন। বেলা 11টায় কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করা হবে। আমাকে আসতে বলা হয়েছে সকাল 9টায়। আসতে 5 মিনিট লেট হয়েছে। অবশ্য এখানে তেমন কোনো কাজ নেই, স্রেফ একটা আইডি কার্ড তৈরি করা। ফার্স্ট ফ্লোরের 17 নম্বর কক্ষ। দরজা আনলক, দামি পর্দা ঝুলছে। পর্দা ঈষৎ ফাঁক করে ভিতরে দৃষ্টি দিলাম। একজন শ্বেতাঙ্গী তরুণী বসা, দৃষ্টি একটা খোলা ফাইলে, ডান হাতে কলম ধরে ঠোঁটে ঠেকিয়ে রেখেছে। মে আই কাম ইন? কথা শেষ হতে না হতে তরুণী মুখ না তুলেই বলল, ইয়েস কাম ইন। আমি গিয়ে টেবিলের সামনে দাঁড়ালাম। এবার মুখ তুলল তরুণী। ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। আই এম মাহমুদ হাসান। ও মিস্টার মাহমুদ হাসান, এ গ্রেট জার্নালিস্ট ফ্রম ঢাকা। তরুণী যেন বিস্মিত চোখে তাকালো ফের আমার দিকে। আমি স্পষ্ট দেখতে পেলাম তরুণীর কপালে কটি ভাঁজ পড়েছে। কেন যেন কিছুটা নার্ভাস ফিল করি। ইংরেজিতেই বললাম,
প্রফেশনালি জার্নালিস্ট বটে, তবে এখনো গ্রেড হতে পারিনি। মেয়েটি এবার সহজ ভঙ্গিতে হাসল, তারপর বলল, আমি মিস এলিয়েদা, আমেরিকান মেডিকেলে সার্জারিতে পড়াশোনা করে ইন্টার্নি শেষ করেছি। ভলান্টিয়ার সার্ভিস হিসেবে এ সংস্থায় 6 মাস শ্রম দেওয়ার ইচ্ছায় যোগ দিয়েছি। জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক এই সেবা সংস্থায় কিছুদিন শ্রম দিলে কেরিয়ারে একটা বিশাল সঞ্চয় হবে। এর আগে বসনিয়ায় ছিলাম কিছুদিন, এখন এশিয়ায়। সফরটাও কিন্তু কম অভিজ্ঞতা নয়, ইন্টারেস্টিংও, কি বলেন? মনে মনে বললাম, তুমি একটু বেশি কথা বলো মনে হচ্ছে। মুখে বললাম, তা ঠিক। তরুণী বলল, তা বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার একটি আইডি কার্ড করার কথা, তা এবারও কথা শেষ হওয়ার আগেই বলে উঠল, হ্যাঁ, ওই ছবি এনেছেন? আমি ছবি বের করে দিলাম। ছবি হাতে নিয়ে কলিং বেল চাপল। সঙ্গে সঙ্গে পিয়ন এসে হাজির। ড্রয়ার খুলে কার্ডের সাথে ছবিটা সুন্দর করে পেস্ট করে পিয়নের হাতে দিয়ে বলল, শোনো, এটা 20 মিনিটের মধ্যে লেমিনেটিং করে নিয়ে এসো। পিয়ন কার্ড হাতে নিয়ে চলে যাচ্ছিল, পেছন থেকে আবার ডেকে আনলো। তারপর আমার দিকে চেয়ে বলল, ব্রেকফাস্ট হয়েছে নিশ্চয়ই, তা কি খাবেন, চা না কফি? বললাম, নো থ্যাঙ্কস, এসবের দরকার নেই। ফর্মালিটি করবেন না। আপনাদের এই অঞ্চলের মানুষদের বাড়াবাড়ি রকমের ফর্মালিটি আমার একদম পছন্দ নয়। হেসে ফেললাম কথা শুনে। বললাম, সেফ চা খাওয়া যেতে পারে। পিয়নকে 2 কাপ চায়ের অর্ডার দিয়ে বিদায় করলে বললাম, এক্সকিউজ মি, আমাদের এই অঞ্চলের আর কি কি আপনার অপছন্দ বলবেন কি? ডক্টর এলিয়েদা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে পরখ করতে লাগলো। বলল, তা জেনে আপনার লাভ? লাভ লোকসান কিছু নেই, তবে সম্ভবত কাশ্মীর সফরে আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন। জানা থাকলে হয়তো আপনার অপছন্দের বিষয়গুলো এড়িয়ে চলতে চেষ্টা করতাম। এমনিতেই যাচ্ছি একটা গোলযোগপূর্ণ এলাকায়, এর মধ্যে যদি আপনার সাথে রাফ বিহেভ করে বসি তো অতিষ্ঠ হয়ে উঠবেন। প্রথমত কথা হচ্ছে, আমি আপনাদের সাথে যাচ্ছি না, বরং আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন। আর রাফ বিহেভ করার সুযোগ আপনি পাচ্ছেন কোথায়? আমরা থাকবো হাসপাতালে, আর আপনি থাকবেন সংবাদ সংগ্রহের ধান্দায়। কিন্তু মশাই, সাংবাদিক হয়ে সোশ্যাল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন। ডিজিগনেশনটা দেখেছেন তো, অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়ার্কার। আত্মসম্মানে লাগছে না? না, কারণ সেবাই হচ্ছে মানবতা বড় ধর্ম। সে অর্থে সোশ্যাল ওয়ার্কার হওয়া গর্বের, হীনমন্যতার নয়। তাছাড়া কিভাবে কি পরিচয়ে সেখানে আমি যাচ্ছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি আমার উদ্দেশ্য হাসিল করতে পারলাম কিনা। গুড, বেশ ধার্মিক বুঝি আপনি। এই ফান্ডামেন্টালিস্ট মানসিকতা দূর করতে পারলে এই অঞ্চলের মানুষের মুক্তি আসতে পারত। এত সহজে রায় দিয়ে ফেললেন ম্যাডাম? আমাদের অঞ্চলটা খুব বুঝি অশান্ত? তা নয়তো কি, এই যে কাশ্মীরের চলমান সংঘাত, এটা তো উগ্র সাম্প্রদায়িকতারই রেজাল্ট। আপনি কি তা অস্বীকার করবেন? আলবৎ অস্বীকার করব। এই সময় বেয়ারা 2 কাপ চা দিয়ে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, ম্যাডাম, আপনি যেসব বিষয় নিয়ে কথা তুলেছেন এ সম্পর্কে আপনাকে বাস্তব ধারণা দিতে হলে অনেক দীর্ঘ সময় নিয়ে কথা বলতে হবে। তার আগেই কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন, কি প্রশ্ন আপনার? আপনি কি স্রষ্টাকে স্বীকার করেন? মুখটা হঠাৎ আমসি হয়ে গেল ডক্টর এলিয়েদার। কিছুটা ভয় পেয়ে গেল নাকি, গম্ভীর হয়ে বলল, আমার স্রষ্টাকে স্বীকার করা না করার সাথে কি এই আলোচনা কোনো সম্পর্ক আছে? তা তো কিছুটা আছেই। ঠিক আছে, আপনি বলতে না চাইলে থাক, তবে কাশ্মীর সংঘাত সম্পর্কে আপনি জানতে চাইলে ইতিহাসের পাতা থেকে 2-4টি সত্য আপনাকে শোনাতে পারি। বলুন না শুনি। আসলে কাশ্মীর এবং এই অঞ্চল সম্পর্কে কিছুটা জানার জন্যই আপনার সাথে এই খোঁচাখুচিটা করেছি। তাহলে শুনুন। আজকে পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ প্রায় সমগ্র দক্ষিণ এশিয়া একসময় মুসলমানদের অধীনে ছিল। 1000 বছরের মুসলিম শাসনামলে এ অঞ্চলের সকল শ্রেণীর মানুষ সুখে শান্তিতেই ছিল। সভ্যতা এবং শিক্ষা সংস্কৃতির দিক থেকে পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষের তুলনায় এরা খুব একটা পিছিয়ে ছিল না। পদ্ধতিগত ত্রুটি ছাড়া জ্ঞান বিজ্ঞানের দিক থেকেও বিশ্ব সভ্যতা বিনির্মাণে এই অঞ্চলের মানুষের অবদান কম নয়। কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশদের কোপানলে পড়ে একে একে আমাদের সবই হারাতে হয়। একসময় 1757 সালে ছলে বলে কৌশলে তারা আমাদের ভৌগোলিক সার্বভৌমত্ব গিলে বসে।
ব্রাহ্মণ্যবাদী সাম্প্রদায়িক হিন্দুরা শাসন ক্ষমতা থেকে মুসলমানদের বিতাড়িত করতে তাদের হাজার বছরের জমে থাকা পুঞ্জীভূত হিংসার জ্বালা মেটায় এ সুযোগে। তারপর থেকে দেশপ্রেমিক মুসলমানরা প্রায় 250 বছর সশস্ত্র সংগ্রাম চালিয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এক পর্যায়ে হিন্দুরাও স্বাধীনতার মর্ম উপলব্ধি করে এই আন্দোলনে শরিক হয়। গোটা ভারতবর্ষ যখন স্বাধীনতা প্রশ্নে বজ্র নিনাদে ফেটে পড়ে, তখন ব্রিটিশরা পাততাড়ি গোটাতে বাধ্য হয়। চলে যাওয়ার সময় কথিত গণতন্ত্রের বাহানা তুলে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে যায়। তারা স্বাধীনতা আন্দোলনের মুখে শাসন করতে যেয়ে এর আগে থেকে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে রেখেছিল। মেইলে হয়তো আরও আগেই সংগ্রামী এই জনগোষ্ঠী দখলদার ব্রিটিশদের তাড়াতে পারত। ফলে প্রায় 200 বছর ধরে বঞ্চিত শোষিত মুসলিম জনগোষ্ঠী পৌত্তলিক সমাজ ব্যবস্থা মেনে নিতে না পেরে মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি দাবি করে বসে। ব্রিটিশদের পরিচালনায় গণভোটের মাধ্যমে পাকিস্তান এবং হিন্দুস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। সেই হিসেবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত আজকের কাশ্মীর পাকিস্তানের অংশ হওয়ার কথা, কিন্তু এখানকার ইতিহাস হিন্দুপ্রিয় ব্রিটিশদের কোটো জালে আটকা পেয়ে বেমালুম পাল্টে যায়। আমার কথাগুলো যেন গো গ্রাসে গিলছে ডক্টর এলিয়েদা। আমিও একটু দম নিলাম। ততক্ষণে চায়ের কাপ খালি হয়ে গেছে। এলিয়েদা চায়ের খালি কাপ টেবিলে নামিয়ে রেখে বলল,